নমস্কার। আজকের আলোচনার বিষয় হলো আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে জানার জন্য আলোচ্য বিষয়কে এইভাবে পরপর সজ্জিত করা হয়েছে: উদ্দেশ্য, প্রস্তাবনা, মধ্য বাংলার সময়কাল, মধ্য বাংলার শ্রেণী বিভাজন, আদি মধ্য বাংলার সময়কাল ও নিদর্শন, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, সারাংশ, সম্ভাব্য প্রশ্ন ও সহায়ক গ্রন্থ। ভাষার সঙ্গে জুড়ে আছে একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের সংস্কৃতি, ইতিহাস, পরিচয়, স্বাজাত্যবোধ ও স্বাভিমান। চলমান সভ্যতার অগ্রগতি ভাষার উপরে নির্ভরশীল। ভাষার মতো এই চলমানশীল, সংবেদনশীল, জায়মান বিষয় মানব সভ্যতায় আর একটিও নেই। ফলে সময়, সমাজ, সংস্কৃতিকে জানতে হলে একান্ত জরুরি ভাষার চলনকে জানা, ভাষার স্তর ও ক্রমবিকাশের ইতিহাসকে বোঝা। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষা স্তরে প্রাকৃত ও অপভ্রংশ স্তর পেরিয়ে নব্য ভারতীয় আর্য ভাষায় আমরা দেখি ভারতীয় বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হতে। অপভ্রংশ স্তরে সৃষ্ট বিভিন্ন ভাষা পরবর্তীতে বিভিন্ন রকমভাবে পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছেছে। ভাষার ঐতিহাসিক সূত্র এবং ভাষ্যকে বুঝতে হলে ভাষার ক্রমবিকাশের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনুমানিক 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে মাগধী অপভ্রংশ স্তর থেকে উৎপত্তি হয় বাংলা ভাষার। এখন এই আনুমানিক 900 থেকে আজ পর্যন্ত বাংলা ভাষার ক্রমবিবর্তনের ইতিহাসকে আমরা 3টি যুগে ভাগ করতে পারি। 1. প্রাচীন বাংলা, যার অন্যতম সাহিত্যিক নিদর্শন চর্যাপদ। 2. মধ্য বাংলা এবং 3 হচ্ছে আধুনিক বাংলা। আমাদের আলোচ্য বিষয় হলো মধ্য বাংলার অন্তর্গত আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হলো, আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আমরা জানবো কেন? কি তার উদ্দেশ্য? আদি মধ্য বাংলা ভাষাকে চেনা ও জানা, চর্যাপদের পরবর্তী বাংলা ভাষা স্তরটিকে বোঝা, চর্যাপদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন ভাষার পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা লাভ করা, ভাষার বিবর্তন ও বৈচিত্র্যকে বোঝা, ভাষার সঙ্গে জড়িত সমাজ ও সংস্কৃতিকে বোঝা, এর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা, শব্দের গঠন ও গঠন প্রক্রিয়াকে চিহ্নিত করা, ভাষার ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, বাংলা ভাষা চর্চা ও গবেষণায় আগ্রহ বৃদ্ধি, আন্তর্বিষয়ক লেখাপড়া অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করা। আমরা এই আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার মোটামুটি যদি একটি প্রস্তাবনা তৈরি করি তাহলে এরকম দাঁড়াবে: মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি এবং বিষয় বৈচিত্র্য সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পারি, কারণ এই সময় বিভিন্ন সাহিত্য ধারা সৃষ্টি হয়েছিল। মধ্যযুগের বিভিন্ন টেক্সটগুলিতে বাংলা ভাষার উদাহরণগুলি ইতিহাসগতভাবে আলোচনা প্রয়োজন। আমাদের দেখতে হবে চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী সময়ে বাংলা ভাষার কি কি পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে এবং আমাদের দৃষ্টিভঙ্গির কি পরিবর্তন হচ্ছে। এছাড়াও মধ্যযুগের বাংলা ভাষার ইতিহাস, উচ্চারণের ইতিহাস, বানানের ইতিহাস, মধ্য বাংলার ধ্বনির ইতিহাস ইত্যাদি নানান বিষয়গুলিকে জানার জন্য এই টেক্সটগুলি আমাদের পড়তে হবে এবং জানতে হবে। মধ্যযুগে সামাজিক অভিঘাত কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করছে টেক্সটগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সেটা আমাদের জানতে হবে। এছাড়াও এই টেক্সটগুলি আমাদেরকে সাহায্য করবে মধ্যযুগের কবি এবং কবি মানসিকতাকে বুঝতে। এখন আমরা মধ্য বাংলার সময়কালকে কিভাবে চিহ্নিত করতে পারি। মধ্য বাংলার সময়কাল যদি আমরা দেখতে যাই তাহলে আমাদের প্রথমে দেখতে হবে
যে 1203 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়কালকে বলা হয় অন্ধকারময় যুগ। কেন অন্ধকারময় যুগ? কারণ 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আমাদের বাংলা আক্রমণ করে এবং তার আক্রমণের পর বাংলা একটি অন্ধকার যুগের সৃষ্টি হয়। তা একসময় শেষও হয়, কিন্তু এই সময় পর্বে বাংলা সাহিত্যের কোনো রকম নিদর্শন আমরা দেখতে পাই না, যে কারণে এই সময় পর্বকে বলা হয় অন্ধকারময় যুগ বা বন্ধা যুগ। 1350 খ্রিস্টাব্দের পর সাহিত্য সৃষ্টির নানান নিদর্শন আমরা দেখতে পাই। 1350 থেকে 1760, এই 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগের বিস্তার। এই যুগকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। 1350 থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত যুগকে বলা হয় চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগ, এবং 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যুগ সেটি হলো চৈতন্য পরবর্তী যুগ। এখন প্রশ্ন হলো, কেন এই যুগকে আমরা চৈতন্য নামাঙ্কিত করে দিলাম? কারণ 1486 খ্রিস্টাব্দে শ্রী চৈতন্যদেবের জন্ম হয় এবং তার আবির্ভাব বাংলা সাহিত্যের সঙ্গে সঙ্গে বঙ্গের সামাজিক জীবনের মোড় ঘুরিয়ে দেয়। চৈতন্যদেবের আবির্ভাব এবং তার প্রবর্তিত ধর্মমত বাংলা সাহিত্যের বৈশিষ্ট্যের মধ্যে নানান পার্থক্য নিয়ে আসে, আর এই পার্থক্যকে কেন্দ্র করে যুগের মধ্যে বিভাজন তৈরি হয়, যেটাকে আমরা দেখিয়েছি চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগ রূপে, অথবা পরবর্তী যে যুগ চৈতন্য পরবর্তী বা চৈতন্য উত্তর যুগ রূপে। এই সময়ে শুধুমাত্র চৈতন্য জীবনকে কেন্দ্র করে জীবনী সাহিত্য নামে আরেকটি শাখারও উদ্ভব হয়েছিল। 1760 খ্রিস্টাব্দ, এই খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুকে মধ্যযুগের শেষ বলে আমরা ধরতে পারি। এর পরের ইতিহাস আলাদা হয়ে যায়, পূর্বতন জীবনের সঙ্গে এর পার্থক্য ঘটে যায় অনেকখানি। এই সূত্র ধরে যদি আমরা মধ্য বাংলা শ্রেণী বিভাজন করি, তাহলে দেখব মধ্য বাংলাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে আদি মধ্য বাংলা, যার বিস্তার পর্ব 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, এবং অন্তমধ্য বাংলা, যার বিস্তার পর্ব 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ। এই আদি মধ্য বাংলার অন্যতম সাহিত্যিক নিদর্শন হচ্ছে বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন। বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনের এই পুঁথিটি 1316 বঙ্গাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎবল্লভ মহাশয় বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে আবিষ্কার করেন, এবং 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জনের সুযোগ্য সম্পাদনায় এই কাব্যটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। আদি মধ্য বাংলার অন্যতম সাহিত্যিক নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়াও আমরা উল্লেখ করতে পারি কৃত্তিবাস ওঝার রামায়ণকে এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়কে। এদের মধ্যে আদি মধ্য বাংলার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনকে বেছে নেওয়ার কিছু কারণ আছে। কারণগুলো কি কি? না, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি মাত্র পুঁথি পাওয়া গেছে এবং পুঁথির বিরলতার কারণে এর মধ্যে প্রক্ষিপ্ত হবার সম্ভাবনা কম রয়েছে, এর প্রাচীনত্ব সুরক্ষিত হয়েছে এবং অন্তর্মধ্য বাংলা ভাষার সঙ্গে এর ভাষা মিলেমিশে যায়নি। ভাব এবং ভাষা বিচারে আমরা চৈতন্য পূর্ববর্তী সময়ের ছাপকে সুস্পষ্টভাবে লক্ষ্য করতে পারি। এখন রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনার প্রসঙ্গে আমরা কিছু বিষয় জেনে নিতে পারি। যেমন উচ্চারণের একককে আমরা ধ্বনি বলি। ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ বহন করে তখন তাকে বলা হয় শব্দ। এই শব্দের নানা দিক, তার গঠন, শ্রেণীবিভাগ, রূপবৈচিত্র্য, এবং এই রূপবৈচিত্র্য সাধনেরও নানান উপকরণ রয়েছে, যেমন লিঙ্গ, বচন, পুরুষ, প্রত্যয়, বিভক্তি ইত্যাদি। এই সমগ্র বিষয় হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। ভাষার আলোচনা করতে গেলে তার স্বরূপকে যদি বুঝতে হয়, তবে রূপতাত্ত্বিক দিকটা অবশ্যই আলোচনার যোগ্য। কারণ ধ্বনিতাত্ত্বিক আলোচনা করলে ভাষার একটি দিকের আলোচনা উঠে আসে, রূপতত্ত্বের আলোচনা ব্যতি রেখে ভাষার আরেকটি দিক সম্পূর্ণ অনালোকিত থেকে যায়। তাই ভাষার কোনো একটি স্তরের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের সঙ্গে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনায় তার সম্পূর্ণতা নিয়ে আসে। তাহলে রূপতত্ত্ব কি?
ভাষায় ব্যবহৃত শব্দ গঠনের নির্মাণই হচ্ছে রূপতত্ত্ব বা মরফোলজি। এই মরফোলজি কথাটি এসেছে মর্ফ থেকে, যার অর্থ হলো রূপমূল বা রূপিম। তাহলে প্রশ্ন হলো রূপমূল কি? না, রূপমূল হলো ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ খণ্ড। রূপমূল থেকে শব্দ কিভাবে গঠিত হয়, কিভাবে তা বাক্যে ব্যবহৃত হয়, সে সবই হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয়। আদি মধ্য বাংলার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তার প্রথমেই আমরা আসি লিঙ্গ প্রসঙ্গ। প্রথমে আমরা বলে নিই যে লিঙ্গ কাকে বলে। লিঙ্গ হচ্ছে একটি চিহ্ন বা নিদর্শন, যে চিহ্ন বা নিদর্শনের দ্বারা স্ত্রী বা পুরুষ, স্ত্রী পুরুষ উভয়ই বা স্ত্রী পুরুষ কোনোটিই নয় এমন বোঝায়, তাকে লিঙ্গ বলে। এখন আমরা দেখি আদিমধ্য বাংলায় প্রাণীবাচক শব্দের ক্ষেত্রে বিশেষণে লিঙ্গভেদ লক্ষ্য করা যায়। এছাড়া কৃদন্ত অতীতকালের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ প্রত্যয়ের ব্যাপক প্রয়োগও লক্ষ্য করা যায়, এবং সেটি লক্ষ্য করা যায় সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া নির্বিশেষে। এখন এই প্রসঙ্গে কয়েকটি বিষয় উঠে আসে। প্রথম হচ্ছে প্রত্যয় কি। শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তর যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি করা হয়, সেই বর্ণ বা বর্ণ সমষ্টিকে বলা হয় প্রত্যয়। এখন ধাতু কি? না, ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশ। এসে যায় সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া এই প্রসঙ্গে। সকর্মক্রিয়া কি? না, যে ক্রিয়াপদের কর্ম থাকে তাকে সকর্মক্রিয়া বলে। আর যে ক্রিয়াপদের কোনো কর্ম থাকে না, ক্রিয়াপদ যখন কর্তাকে আশ্রয় করে গড়ে ওঠে, তখন তাকে বলা হয় অকর্মক্রিয়া। একটু আগেই আমরা বললাম যে প্রত্যয় কি। এই প্রত্যয়কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ধাতুর উত্তর যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে আমরা বলি কৃৎ প্রত্যয়, এবং সেখান থেকে আসছে কৃদন্ত প্রসঙ্গ। এই যে স্ত্রীলিঙ্গ প্রত্যয়ের ব্যাপক ব্যবহার আমরা লক্ষ্য করছি আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে, তার উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা পাই গেলি রাহি, গেলি শব্দটি, বড়াই চলিলি, চলিলি, তার পিসি নিয়োজিলি, নিয়োজিলি, হরিষে মিলিলি বড়াই, মিলিলি, উত্তরলি হইলি রাহি, হইলি। এর মধ্যে আমরা কৃদন্ত অতীতকালের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ প্রত্যয়ের ব্যাপক প্রয়োগ লক্ষ্য করছি। এরপর আসি বচনের প্রসঙ্গে। বচন কাকে বলে? না, যার দ্বারা বিশেষ্য বা সর্বনামের সংখ্যা বোঝায় তাকে বলা হচ্ছে বচন। এখন বচন অনেকগুলি ভাগ আছে, এক বচন আর বহু বচন। সংস্কৃতে আমরা পাই দ্বিবচনকেও। আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে লক্ষ্য করা যায় যে বহু বচনের রা প্রত্যয়ের অতি সীমিত প্রয়োগ, তাও কেবল উত্তম ও মধ্যম পুরুষের সর্বনামের ক্ষেত্রে, যেমন আমভাড়া, তোমভাড়া। অন্তমধ্য বাংলা সুলভ গুলা, গুলি, দিগ, দিগের ইত্যাদি বহু বচনের প্রত্যয়ের প্রয়োগও আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই। তবে বহু বচনের দোতনা বোঝাতে অনেক সময় সমষ্টিবাচক শব্দের প্রয়োগ লক্ষিত হয়, যেমন সবে কহিব আইহনের মায়ে। সবে, এটি কি? এটা সমষ্টিবাচক শব্দ। ব্রহ্মা সব দেব লয়া গেলান্তি সগরে। সব, এই সব শব্দটা কি? না, সমষ্টিবাচক শব্দের প্রয়োগ। আমরা বাংলা ভাষায় দেখি বিভিন্ন রকম সমষ্টিবাচক শব্দের প্রয়োগকে, যেমন সকল, সব, সমস্ত ইত্যাদি। ঠিক তেমন ভাবে আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে আমরা সবে, সব এই সমষ্টিবাচক শব্দের প্রয়োগকে লক্ষ্য করতে পারি। এরপর আসি যে এই যে বচন তৈরি হচ্ছে কিভাবে, না কখনো কখনো সংখ্যাবাচক শব্দ দিয়েও বহু বচন করা হতো। যেমন এখানে লক্ষ্য করা যায় পাঞ্চ আবথা, পাঞ্চ শব্দটি হচ্ছে সংখ্যাবাচক শব্দ। 32 দান, 32টা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। কোনো কোনো সময় শব্দের দ্বিরুক্তি অর্থাৎ দুবার ব্যবহার করেও আমরা বহু বচন করে নিই, যেটা আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে লক্ষ্য করা যায়। যেমন ভিক্ষা মাঙ্গহ ঘরে ঘরে, অর্থাৎ ঘরে ঘরে আমরা যে ভিক্ষা চাইছি, ঘরে ঘরে, এই ঘরে ঘরে শব্দটি শব্দের দ্বিরুক্তি। বাংলা নিজস্ব বহুবচনের বিভক্তি রায়ের প্রয়োগও আমরা লক্ষ্য করি, যেমন আমভাড়া মরিব শুনিলে কাশে।
উছিল তোমভাড়া কেন্নে তরসিল মনে। এই যে আমভাড়া, এই যে রা, এই বিভক্তি প্রয়োগ আমরা লক্ষ্য করি। তাহলে এই প্রসঙ্গে আমরা আলোচনা করে নিতে পারি বিভক্তি কি। যে বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে নামপদে পরিণত করে এবং ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতুকে ক্রিয়াপদে পরিণত করে তাকে বলা হচ্ছে বিভক্তি। এখানে আমরা লক্ষ্য করি আমভাড়ার সঙ্গে রা বিভক্তি এবং তোমভাড়ার সঙ্গে রা বিভক্তি যুক্ত করে একটা বহুবচন তৈরি করা হচ্ছে। এরপরে আমরা লক্ষ্য করি যে আদি মধ্য যুগে মুখ্য কর্মে বিভক্তিহীনতা দেখা যায়। তাহলে প্রসঙ্গত আমরা আলোচনা করতে পারি যে মুখ্য কর্ম কি। মুখ্য কর্ম কি না, মুখ্য কর্ম হচ্ছে বাক্যের মধ্যে আমরা অনেক সময় দুটি কর্ম লক্ষ্য করতে পারি, যাকে আমরা বলি দ্বিকর্ম ক্রিয়া। ক্রিয়াপদে ক্ষেত্রে আমরা দুটি কর্ম লক্ষ্য করতে পারি। তো বাক্যে দ্বিকর্ম ক্রিয়ার অপ্রাণীবাচক কর্মকে বলা হয় মুখ্য কর্ম এবং বাক্যে দ্বিকর্ম ক্রিয়ার প্রাণীবাচক কর্মকে বলা হয় গৌণ কর্ম। এই যে মুখ্য কর্ম, এই মুখ্য কর্মে বিভক্তিহীনতা দেখতে পাওয়া যায়। যেমন অরেরে বাহিহি কান্ন নাবো ছড়ি দগমগ কুবই না দেহি। নাবো এই শব্দটির সঙ্গে কোনো বিভক্তি চিহ্ন নেই, শূন্য বিভক্তি বা বিভক্তিহীনতা এখানে লক্ষ্য করা গেল। যথার্থ গৌণকর্ম বা চতুর্থী প্রয়োগে শ্রীকৃষ্ণ কীর্তনে রক্ষিত। যেমন ক, কে, রে বিভক্তি প্রয়োগ লক্ষ্য করা যায়। যেমন কে বিভক্তি প্রয়োগ লক্ষ্য করছি, লাভে মূলে বৃত্ত দানকে নাটে, কিংবা যমুনার পানিকে আইসো, কংসকে বলিলে কন্যা আকাশে থাকি, যমুনাক যাই ছলে পানি আনিবারে, ছাপেরে করিয়া বিষদানে ইত্যাদি। এবং এখানে লক্ষ্য করা যায় দানকে তার সাথে কয় একার বিভক্তি, যমুনার পানি কে কয় একার বিভক্তি, কংসকে কে বিভক্তি, যমুনাক ক বিভক্তি এবং সাপেরে এই রে বিভক্তি যুক্ত হচ্ছে। তাহলে গৌণকর্ম বা চতুর্থী প্রয়োগ আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষ্য করছি। তৃতীয়া বিভক্তি হিসাবে কেবল ত বিভক্তি পাওয়া যায়। এছাড়া আমরা লক্ষ্য করি যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ কাকে বলে না, যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায়। এখন এই ক্রিয়াপদের মধ্যে বর্তমান কালের বিভক্তি লক্ষ্য করা যায়। কি লক্ষ্য করা যায় না, উত্তম পুরুষে অ, ও, ও, হ্রস্বইকার এবং দীর্ঘইকার হ্রস্বই এ, এই বিভক্তি চিহ্নগুলো বর্তমান কালে ব্যবহৃত হচ্ছে। সেই প্রসঙ্গে এসে যায় কর্মবাচ্য। প্রথমে আমরা বলি বাচ্য কাকে বলে। বাক্যের মূল ক্রিয়ার যে বাচন ভঙ্গির জন্য বাক্যে কখনো কর্তা, কখনো কর্ম, কখনো বা মূল ক্রিয়ার ভাবের প্রাধান্য ঘটে তাকে বলা হয় বাচ্য। এই বাচ্যের মধ্যে অন্যতম একটি বাচ্য হলো কর্মবাচ্য। কর্মবাচ্য কি, যে বাচ্যে কর্মই মুখ্য রূপে অবস্থান করে এবং কর্মের সঙ্গে ক্রিয়ার একটি প্রত্যক্ষ যোগ থাকে সেই বাচ্যকে বলা হয় কর্মবাচ্য। তাহলে এখানে উদাহরণ দিচ্ছি, যবে আনো করো রো ও, তাকে বধ ও ব্রাহ্মণ ও, এখানে বর্তমানকালে বিভক্তি হিসাবে ও এবং ও এই বিভক্তি যুক্ত হচ্ছে। মধ্যম পুরুষে আমরা লক্ষ্য করি কি না, অ ধাতুর অন্তঃস্বরটা লুপ্ত হয়ে যাচ্ছে। এখানে অ দেখতে পাওয়া যায়, হ পাওয়া যায়, হা পাওয়া যায়, ছি এবং ই এই বিভক্তি চিহ্নগুলো আমরা মধ্যম পুরুষে প্রযুক্ত হতে দেখি, বিশেষ করে কর্মবাচ্যে। উদাহরণ হিসাবে আমরা লক্ষ্য করি কি না, তোমভে তো না জানো রাধা, জানো অ, এই বিভক্তি চিহ্নটি যুক্ত হয়ে গেল। প্রথম পুরুষে আমরা লক্ষ্য করি হ্রস্বইকার, দীর্ঘইকার, একার, দীর্ঘইকার, একার, অয়ে, ইয়ে, ই ভাব এবং কর্মবাচ্যে ব্যবহৃত হয়। আর সম্ভ্রম অর্থে আমরা দেখি অন্তি, এন্ত, এতি এই বিভক্তিগুলির প্রয়োগ আমরা প্রথম পুরুষে লক্ষ্য করি। যেমন আমরা দেখি পরদারে পাপ নাহি বলন্তি কান্নাই, কৌড়ি আনিয়া দে শাশুড়ির ঠানে। এই যে বলন্তি, অন্তি এই বিভক্তিটি আমরা প্রথম পুরুষের ক্ষেত্রে প্রযুক্ত হতে দেখছি। আবার দে এ এই বিভক্তিটি প্রথম পুরুষে প্রযুক্ত হতে দেখছি। এরপরে আমরা এসে যাই এর অতীতের এবং ভবিষ্যতে কি উদাহরণ থাকতে পারে।
যেমন আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে লক্ষ্য করি ইলো বা লো অন্ত অতীতের এবং ইবো অন্ত ভবিষ্যতে কর্তৃবাচ্যে প্রয়োগ করা হয়। ইলো বা লো এবং ইবো, অতীতে হচ্ছে ইলো বা লো এবং ভবিষ্যতে হচ্ছে ইবো, এবং এই কি প্রয়োগ হয় কর্তৃবাচ্যে। তাহলে কর্তৃবাচ্য কি না, যে বাচ্যে কর্তাই হচ্ছে প্রধান সেই বাচ্যকে বলা হয় কর্তৃবাচ্য। যেমন আমভাগ বুইলো কান্নে কান্নাই, বুইলো ইলো এটি অতীত কাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। কইল চুম্বনে কান্নাহি লইল দধিভার, কইল ইলো। গাইলো বড়ু চণ্ডীদাস, ইলো। ডুবিল রাধার সকল পসার, ডুবিল ইলো। এগুলো প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি যে অতীতে প্রযুক্ত হতে। এছাড়াও পাঞ্চ সঙ্গতি কান্ন করিল আম্ভার, করিল। ছাড়িল মো মাহাদান তেজিলামো বাটে, ছাড়িল লয়চন্দ্রবিন্দু ওকাল নো, এটিও আমরা অন্তে প্রযুক্ত হতে দেখছি এবং এটিও অতীতকে নির্দিষ্ট করছে। দধিবার লইব আম্ভে, এটি লইবর সাথে যুক্ত আছে কি ইবো, এই ইবো অন্ত ভবিষ্যতে কর্তৃবাচ্যে প্রযুক্ত হচ্ছে। এরপর আমরা রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা প্রসঙ্গে আসি। ইলো প্রত্যয়ন্ত ক্রিয়াপদের সঙ্গে আচ ধাতু যোগে যৌগিক ক্রিয়াপদ গঠিত হয়। প্রসঙ্গত আমরা আলোচনা করে নিই যৌগিক ক্রিয়াপদ কি। অসমাপিকা ক্রিয়া যখন সমাপিকা ক্রিয়ার ঠিক পূর্বে বসে উভয়ে মিলে একটি মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করে তখন গঠিত হয় যৌগিক ক্রিয়াপদ। তাহলে এখানে আমরা আলোচনা করে নিই সমাপিকা ক্রিয়া কাকে বলে এবং অসমাপিকা ক্রিয়া কাকে বলে। সমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়াতে বাক্য শেষ হয়ে যায় অথবা বলবার কিছু থাকে না তাকে সমাপিকা ক্রিয়া বলে এবং এখানে আমরা বিরতি চিহ্নকে ব্যবহার করছি। অসমাপিকা ক্রিয়া কি না, যে ক্রিয়া বাক্য শেষ করতে পারে না অর্থাৎ যেখানে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশিত হচ্ছে না সেই ক্রিয়াকে আমরা বলছি অসমাপিকা ক্রিয়া। তাহলে এখানে যৌগিক ক্রিয়াপদে আমরা দুটি ক্রিয়ার প্রয়োগ একসঙ্গে দেখতে পাচ্ছি, অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া একই সঙ্গে বসে একটি মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করছে। আছো ধাতু যোগে আমরা দেখি যৌগিক ক্রিয়াপদ গঠিত হচ্ছে। যেমন নানা ফুল ফুটিলছে মাঝ বৃন্দাবনে, ফুটিলছে আছো, ইলো প্রত্যয়ন্ত ক্রিয়াপদের সঙ্গে আছো ধাতু যুক্ত হচ্ছে। দেখিল কপিল কান্নাই রহিলছে পাশে, রহিলছে, আবারও এখানে ইলো প্রত্যয়ন্ত ক্রিয়াপদের সঙ্গে আছো ধাতুর প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। বাস পাইয়া রহিলছে কেন্নে, রহিলছে, এখানেও আমরা ইলো প্রত্যয়ন্ত ক্রিয়াপদের সঙ্গে আছো ধাতুর প্রয়োগ লক্ষ্য করছি। এছাড়াও আমরা যৌগিক ক্রিয়ার ব্যবহারও দেখতে পাই যেখানে আমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার যৌথ ব্যবহার একসঙ্গে বসে একটি মাত্র ক্রিয়ার অর্থ প্রকাশ করছে। সখী সমে করিল গমন, মানে গমন করিল। আনি দেহ বনমালী, মুছিয়া পেলাইব এ শিশের সিন্দুর, অর্থাৎ শিথির সিঁদুর যে মুছে ফেলবেন, মুছিয়া পেলাইব, এখানে অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়ার প্রয়োগ একসঙ্গে লক্ষ্য করছি এবং এটি একটি মাত্র ক্রিয়ার অর্থকে প্রকাশ করছে। অসমাপিকা ক্রিয়ার সঙ্গে আছো ধাতুর যোগে যৌগিক ক্রিয়াপদ গঠিত হয়। যেমন লইছে, ইতে বা ইতে, ইয়া, অন্তে বা অতে, ইলে, ইবারে বা ইবারে, ইবাক ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার প্রয়োগ লক্ষ্য করা যায় আদি মধ্য বাংলার বিভিন্ন নিদর্শনে। উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই পাছে পাছে যাইতে পথ হারাইল আম্ভি, যাইতে। ছাতা ধরিয়া যাহা রাধিকার মাথে, ধরি আ। চুম্বন দিবারে চাহে বদন কমলে, দিবারে। এইখানের মধ্যে আমরা অসমাপিকা ক্রিয়া প্রয়োগ লক্ষ্য করছি। লযুক্ত যৌগিক কর্মবাচ্য বান্ধিল যায় কেবল মধ্য বাংলার আদি স্তরেই পাওয়া যায়, আযুক্ত যৌগিক কর্মবাচ্য পাওয়া যায় না। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিশেষ্যের বিভিন্ন বিভক্তিতে নিম্নলিখিত বিভক্তি চিহ্নগুলো ব্যবহৃত হয়। বিশেষ্য কি না, বিশেষ্য একটি পদ। পদ কাকে বলে
শব্দ এবং ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হলে তাকে পদ বলে। এখন বিশেষ্য পদ হচ্ছে কি না, যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলা হচ্ছে বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের মধ্যে আমরা দেখি প্রথমে আছে কর্তা, প্রথমা, সেখানে শূন্য বিভক্তি লক্ষ্য করি। এছাড়া এ, উন্তস্থিয়, এ, এ এবং ইয় চন্দ্রবিন্দু এই বিভক্তি চিহ্ন প্রয়োগ লক্ষ্য করি। কর্তা কি না, যে বা যারা কাজটি সম্পাদন করে বা যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হচ্ছে কর্তা। প্রথমে আমরা লক্ষ্য করি শূন্য বিভক্তি কিভাবে লক্ষ্য করা যায়। যেমন শীতল মনোহর বাসি কে না বায়ে, বাসি। এই বাসি শব্দের মধ্যে আমরা দেখি কোনো বিভক্তি চিহ্ন নেই, বিভক্তিহীনতা রয়েছে, শূন্য বিভক্তি প্রয়োগ লক্ষ্য করা যাচ্ছে। চণ্ডীদাস বিধাতায়ে দেবে রাধায়ে, বিধাতায়ে এ, এখানে এ বিভক্তি চিহ্ন যুক্ত হচ্ছে। কর্ম দ্বিতীয়া, সেখানেও আমরা শূন্য বিভক্তি দেখি এবং ক, কে, রে, এ এই বিভক্তি চিহ্নগুলো লক্ষ্য করি। এই যে কর্ম, এখানে আমরা লক্ষ্য করি কর্ম কাকে বলে না, কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে। যেমন দেহ মোড়ে সরস বচনে, এখানে মুখ্য কর্ম হিসাবে মোড়ে এই শব্দটি ব্যবহৃত হচ্ছে। করণের তৃতীয়া, করণ বলতে আমরা কি বুঝি না, কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে, সেখানেও আমরা শূন্য বিভক্তি দেখতে পাই। এ, এ, ইংয় চন্দ্রবিন্দু, এ ত, এ হে এই বিভক্তি চিহ্নগুলো দেখতে পাই। এবং আমরা দেখি বিভিন্ন শব্দ যেমন উপায়ে, হাতে, রতিয়ে, হাতে ত, এগুলি আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে প্রযুক্ত হতে দেখি। যেমন দেবকী যত গর্ভ ধরিব, এখানে ইংয় চন্দ্রবিন্দু আমরা প্রত্যক্ষ করছি, যেটা করণে তৃতীয়া বিভক্তি হিসাবে প্রযুক্ত হচ্ছে। এছাড়া অপাদান, অপাদানে এ, এ, ত, তে বিভক্তি চিহ্ন যোগ হয়। যেমন মীন রূপ ধরি বেদ জলে উদ্ধারিলে, জলে, এখানে অপাদানের এ বিভক্তি যুক্ত হচ্ছে। সম্প্রদানে চতুর্থী শূন্য বিভক্তি এবং ক, কে, রে, রে, এরে, যেখানে আমরা উদাহরণ হিসেবে পাচ্ছি হাট ও যশোদাকো কংসকে রাধিকারে কান্নেরে, এগুলো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে এই প্রয়োগগুলো লক্ষ্য করি। সম্বন্ধ অর্থাৎ ষষ্ঠী বিভক্তি, যেখানে র বা এর বিভক্তি চিহ্ন যুক্ত হচ্ছে। মনে রাখতে হবে যে সম্বন্ধ পদটি কোনো কারক নয়। কাকে বলে এই সম্বন্ধ পদ না, পরবর্তী বিশেষ্যের সঙ্গে কোনো সম্বন্ধ থাকলে র বা এর বিভক্তি যুক্ত পূর্ববর্তী বিশেষ্য বা সর্বনামকে সম্বন্ধ পদ বলে। যেমন এখানে দেখছি র, এর, আর, কের, কার, যেমন বরার, গায়ের, আজিকার। উদাহরণ হিসাবে আমরা লক্ষ্য করি আইলা দেবের সুমতি শুনি, দেবের, এখানে এর এই বিভক্তি চিহ্ন যুক্ত হচ্ছে। তিরির যৌবন রাতির স্বপন জিহ্ন নদীকের বানে, নদীকের, এখানে কের বিভক্তি চিহ্ন যুক্ত হচ্ছে। অধিকরণ কারক, অধিকরণে সপ্তমী বিভক্তি, যেখানে এ, এ, এত, এতে, প, ত, তে, থ এই বিভক্তি চিহ্নগুলো যুক্ত হচ্ছে। যেমন দহে পশি মোড়ে, হাতে হাতে চাহা কান্নাই আকাশের চান্দ, হাতে হাতে এবং দহে এর মধ্যে অধিকরণের সপ্তমী বিভক্তি আমরা লক্ষ্য করি। এছাড়াও দেহে, দহে, কংসে, মুখেতে, দেহত, লোকতে এই বিভক্তি চিহ্নগুলো লক্ষ্য করা যায়। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আরেকটি উল্লেখযোগ্য উদাহরণ হলো সর্বনাম। সর্বনাম পদ কাকে বলে না, বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনামের নিম্নলিখিত বিভক্তি চিহ্নগুলি ব্যবহৃত হয়। যেমন এ, এ, ইংয় চন্দ্রবিন্দু, বহু বচনে শূন্য বিভক্তি এবং রা। যেমন তো, তো, তোয়ে, তোয়ে, তোই, তোমভে, তুমভি, তেহে। বহু বচনে আছে আমভারা, তোমভারা, আম্ভে সব, তোমভে সব। উদাহরণ হিসাবে দেখি বিলাস করিল মোয়ে বনের ভিতর, আম্ভা সম্বে রাধা তোয়ে না করো বাখান ইত্যাদি। এছাড়া কর্মে আমরা দেখি এ, এ, ক, কে, ত, রে, যেমন তায়ে, মো ক, তা ক, তোকে, তোমভারে। উদাহরণ হিসাবে আমরা দেখি উপজিল রোষ মুখ, মুখ এই শব্দটি প্রয়োগ আমরা দেখছি। বুলি তোকে রাধা না দিলে আস, তোকে এই শব্দটির প্রয়োগও আমরা
দেখছি। করণে আছে এ এ, তে তে তে, উদাহরণ হিসেবে আমরা দেখছি সে যেন আমভাগ বহে দধিবার ইত্যাদি। এ ক কে কে ত তে র রে রে, যেমন কায়ে মুখ তাকে তোড়ে। অপাদানে দেখতে পাই ক কে ত তে তে, এই বিভক্তি চিহ্নগুলি, যেমন এ তিন ভুবনে নাহি আমভাগ বীর, এতে কে নিবারিল তোমাতে মন, এতে কে আমভাগ, যেমন আমভাগে ক বিভক্তি এবং এতে কে কে বিভক্তি যুক্ত হচ্ছে। সম্বন্ধ পদে দেখতে পাই ক এবং রয়ের বিভক্তি মোর এবং তোর, এবং এগুলি প্রত্যেকে কিন্তু সর্বনাম পদের ক্ষেত্রে প্রযুক্ত হচ্ছে, যেমন মোহর বোল, দর্শন রুচি তোমারে ইত্যাদি। অধিকরণে দেখতে পাই এ ত তা তে, তোমায়ে আমভা তোমাতে। উদাহরণ হিসেবে দেখতে পাই তোর বোল মতো নাহি সাজে, তোমাত মজিল মোর মনে, তে কারণে রাধা মোর তোতে গেল মন ইত্যাদি প্রয়োগগুলো আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষ্য করি। সর্বনামের ক্ষেত্রে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পাই যেখানে সাধারণ নির্দেশক সর্বনাম, যেমন হে সি সেহ তে ইত্যাদি, মানে নির্দেশ করছে যে সর্বনাম পদের দ্বারা, সে তো নান্দের পুত, সে না কোন জনা, সে, এই প্রয়োগটা আমরা সাধারণ নির্দেশক সর্বনামের ক্ষেত্রে দেখতে পাই। নিকট নির্দেশক সর্বনামে দেখতে পাই এ এহি এনা, যেমন এসব মোর পসারা, এহি দুই কোষ হইবে, এ এবং এহি নিকট নির্দেশক সর্বনামের উদাহরণ। দূর নির্দেশক সর্বনাম, যেমন উ ও উহার, যেমন উ ভয় তোর মনে, ওহার পসার, এই প্রয়োগগুলো আমরা আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উদাহরণ হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনে লক্ষ্য করি। অনির্দেশক সর্বনাম, অর্থাৎ যে সর্বনাম পদ কাউকে নির্দেশ করছে না, যেমন কে কেহ, কেনা কার কাহারো, কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা, জানাইব কারে এসব কাজে, কারে, এই উদাহরণগুলি আমরা দেখি অনির্দেশক সর্বনামের উদাহরণ। আত্মবাচক সর্বনাম, অর্থাৎ যেখানে আমরা নিজের কথা বলি, আপনে আপনি, আমরা আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে এই আত্মবাচক সর্বনামের প্রয়োগ দেখতে পাই। শ্রীকৃষ্ণ কীর্তনেও এই প্রয়োগ লক্ষিত হয়, যেমন আপনে বুঝাও বড়াই নান্দের নন্দনে, আপন ইচ্ছায় রাধা নায়ে চরসিয়া। সাকল্যবাচক সর্বনাম, যেখানে সমষ্টি বোঝায়, যেমন সব সবে সম্ভে, যেমন সম্ভেই চিন্তিয়া বুইল ব্রহ্মার ঠায়ে ইত্যাদি। আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়ার পরে আমরা এই বিষয়টাকে বিশেষভাবে দেখতে পাই যে কেন আমরা আদি মধ্য বাংলা ভাষার পঠন পাঠন করব, বা কেন পঠন পাঠনটা এতটাই গুরুত্বপূর্ণ। এটা প্রাচীন বাংলা ও অন্তমধ্য বাংলা ভাষার রূপান্তরের মধ্যবর্তী পর্যায়ে নিদর্শন। এই ধাপটি না জানলে বা আদিমধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য না জানলে বাংলা ভাষার পরপর ধাপগুলো অনুসরণ করা যাবে না। ভাষা সমাজেরও দর্পণ, সামাজিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি লক্ষণ আমরা এই ভাষার বিবর্তনের ধারাবাহিকতায় খুঁজে পাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য লিখিত হওয়া সত্ত্বেও যেহেতু এটির ভাষা সংলাপ নির্ভর, ফলে মৌখিক ভাষার খুব কাছাকাছি, তাই এই ভাষা বৈশিষ্ট্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভাষাতত্ত্ব চর্চায় এই মৌখিক ভাষার ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। ভাষার ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, এই সামগ্রিক বিষয়টা জানলেই আমরা ভাষার বিবর্তন রচনার ক্ষেত্রে এর প্রয়োগ দেখতে পাবো। তাহলে আমরা যেগুলো জানলাম আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য, যে ভাষার রূপতত্ত্ব, ভাষার বিবর্তন তত্ত্ব রচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আদি মধ্য বাংলার অদ্বিতীয় নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এই কাব্য লিখিত হওয়া সত্ত্বেও এটা মূলত একটা নাট্যগীতি লক্ষণাকান্ত পাঁচালী জাতীয় রচনা, ফলে এর ভাষা উক্তি প্রত্যুক্তিমূলক, মৌখিক ভাষার খুব কাছাকাছি, এবং বিবর্তন তত্ত্ব আলোচনার ক্ষেত্রে ভাষার রূপতত্ত্ব অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য পড়ার পর আমরা কিছু প্রশ্ন রাখতে পারি, যেমন আদি মধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শনের উদাহরণ দিন। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কাকে বলে?
আদিমধ্য বাংলার 2টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উল্লেখ করুন। আদিমধ্য বাংলা ভাষায় প্রযুক্ত যৌগিক ক্রিয়ার উদাহরণ লিখুন। আদিমধ্য বাংলা ভাষায় অতীতকালের বিভক্তির উদাহরণ দিন এবং বিভক্তি কাকে বলে। এই সামগ্রিক আলোচনাটির জন্য যে সমস্ত গ্রন্থের সহযোগিতা নেওয়া হয়েছে সেগুলি হলো বরুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন সমগ্র, যেটি প্রকাশিত হয়েছিল দেজ পাবলিশিং থেকে, কলকাতা 10ম সংস্করণ, অক্টোবর 2004। এছাড়াও বাংলা ভাষা পরিক্রমা 1, লেখক পরেশচন্দ্র মজুমদার, এটিও প্রকাশিত হয় দেজ পাবলিশিং থেকে, কলকাতা 4র্থ সংস্করণ, ফেব্রুয়ারি 2008। বাংলা ভাষা পরিক্রমা 2, এটিও পরেশচন্দ্র মজুমদারের লেখা, দেশ পাবলিশিং থেকে প্রকাশিত হয়, কলকাতা, পরিবর্ধিত 2য় সংস্করণ, জুন 2004। সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা, রামেশ্বর স্বরের লেখা, পুস্তক বিপণী থেকে প্রকাশিত হয়, কলকাতা, 6ষ্ঠ মুদ্রণ, ফেব্রুয়ারি 2020। ভাষাতত্ত্ব বাংলা ভাষা, সুভাষ ভট্টাচার্যের লেখা, বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়, কলকাতা, প্রথম প্রকাশ রবীন্দ্র জয়ন্তী, 2012। এইভাবে আমরা আদি মধ্য বাংলার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারি। ধন্যবাদ, নমস্কার।